স্কুল ড্রেসে সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। চোখে মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের মুঠ শক্ত করে দাঁড়িয়ে আছে তার কাকাতো ভাই জাংকুক। জাংকুক তের চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু তে তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। তেকে সবসময় জাংকুকের কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবু আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। জাংকুক চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এক্ষুনি খুন করে ফেলে তেকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে জাংকুক প্রশ্ন করলো, কিরে, কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সব কিছু করে দেব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দিই না, নিজে তো ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবু তুই ব্যথা পেলি? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করছিলি? ছোটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলেই এগিয়ে আসলো জাংকুক। সাথে সাথে ভয় পেয়ে পিছিয়ে গেল তে। জাংকুকের দিকে তাকাতে পারছে না, সে নিচে তাকিয়ে চুপ করে আছে। ব্যথা পাওয়ার সময় মনে ছিল না? এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কি করে? জাংকুকের এই প্রশ্নের কি জবাব দেবে তে বুঝতে পারছে না। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে জাংকুক থামবে না, সেটাও সে জানে। তাই কাঁপা কাঁপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে জাংকুক তের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যা বলা শুরু করেছিস? আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করি দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে গিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে জাংকুকের পিছনে বসলো তে। থাপ্পড়ে তের ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু জাংকুকের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। জীবন জাংকুক, ডাক নাম জাংকুক, তের বড় কাকুর ছেলে, ক্লাস 10-এ পড়ে। জাংকুক তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারে 3 কাকুর 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে, তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনি যেন সে। তের 2 কাকু, জাংকুকের বাবা বড়, আর ছোট কাকু দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে তেদের অবস্থা একটু খারাপ ছিল, তাই তেরা এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে তে আর তার ছোট বোন জিমিন জাংকুকের বাসায় থাকে, তবে তের মা গ্রামে থাকেন। জাংকুকের বাসার সবাই তেদের ভালোবাসে, তবে তাদের মধ্যে জাংকুক থেকে একটু বেশি আদর করে। আর এই ভালোবাসা করাটাই তের কাল হয়ে দাঁড়িয়েছে, অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমোতে দেরি হলে বকা, এমনকি তে কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও জাংকুক সিদ্ধান্ত নেয়। বাসায় কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে জাংকুক তে বড় হয়ে জীবন সঙ্গিনী হোক। জাংকুক তেকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। জাংকুকের বোন লিসা আর জিমিন স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গিয়েছে জিন আর নামজুন অফিসে, তাই বাসা খালি। জাংকুক বাইক থেকে নেমে তেকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। তে জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি, তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। জাংকুক আবারও চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গিয়েছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়ে না, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলেই তেকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল জাংকুক। তে এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথেই দরজা খুলে দিল। তে চোখ মুছে জাংকুকের দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তের সেই আশায় জল ঢেলে দিয়ে তের হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা কাপড় বদলে নিবি,
আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমেই থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দেব। বলেই দরজাটা লক করে দিয়ে জাঙ্কুক বেরিয়ে গেল। তো ভেতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না প্লিজ ভাইয়া, এখানে থাকবো কি করে, যেও না প্লিজ। কে শুনে কার কথা, জাঙ্কুক বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর জিন বাসায় ফিরল, সাথে লিসা আর জিমিনও ফিরেছে। লিসার রুম জাঙ্কুকের রুমের পাশেই, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল লিসা। সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। লিসার অবস্থা দেখে জিন বলে উঠল, কি হয়েছে লিসা, এভাবে ছুটে আসলি কেন? লিসা হাঁপাতে হাঁপাতে বলল, বাসায় বাসায় কেউ নেই তো না, তাই না মা? ভাইয়া ভাইয়া আজকে তো স্কুলে, তাহলে ওই রুমে কে? ওই রুমে মানে? ভাইয়ার রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালা বন্ধ। কি যাতা বলছিস? তে জাঙ্কুক দুজন একসাথে স্কুলে গেল, এখনো ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম, একে তো বাইরে তালা থাকে। তাছাড়া জাঙ্কুক বাইরে যাওয়ার সবসময় নিজের ঘর তালা বন্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস। এই সেই বলে লিসাকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিল জিন। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এই নিয়ে কেউ আর বাড়াবাড়ি করলো না। তের সাথে আজ প্রথমবার এমন হয়নি। বোঝ হওয়ার পর থেকে সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল, হঠাৎ করে জাঙ্কুক কোথা থেকে এসে সবার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলেকোঠায় ঢুকে পড়ে। তারপর তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তের পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বশক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিন ভয়ে কান্না করে দিয়েছিল তে, কিন্তু জাঙ্কুক সেদিকে কোনো খেয়াল ছিল না, তার যেন কোনো হুঁশই ছিল না সে কি করছে। তের কোনো উপায় না দেখে জাঙ্কুককে বলেছিল, কি করছো ভাইয়া, আমার লাগছে, ছাড়ো প্লিজ, শাড়িটা ছিঁড়ে ফেলেছে কেন, প্লিজ শাড়িটা ছাড়ো, মা আমাকে মারবে। তে এক মনে বলছিল, কিন্তু তার কথা যেন জাঙ্কুকের কানে যায়নি। সে তের দিকে তাকে আর অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল। রক্ত চোখে তের দিকে তাকিয়ে বলছিল, শাড়ি পরছিস কেন? ভাইয়া আজ পয়লা ফাল্গুন। তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কোথাও লেখা আছে? তো সাহস কি করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম। ভাইয়া সবাই তো পড়েছে। জাঙ্কুক সবার ভাই না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। লিসা আপু, জিমিন ওরাও তো পড়েছে ভাইয়া। চুপ, একদম চুপ, সবাই পড়লেও তুই পড়বি না। আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এই নিয়ে আর একটা কথা বললে আমি এই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানে ঝুলিয়ে দেব, সবাই ভাববে সুইসাইড করেছিস। আমি আমি কয়টা ছবি তুলেই খুলে ফেলতাম ভাইয়া। তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখনো এতটা বড় হসনি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবী বাসায় এনেছিস কেন? বান্ধবী মানে কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবে, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে তে কেঁদে দিয়ে বলল, আমি এতটা ছোট নেই ভাইয়া, নাইনে বড় একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না, সেটা কি তুমি বোঝো না? জাঙ্কুক রক্তচক্ষুতে তাকালো তের দিকে, ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমেষে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার করিয়ে এনে তের কোমরে গুজতে গুজতে বলল, এভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায়। জাঙ্কুকের কথা তের কানে ঢুকলেও মাথায় ঢুকলো না, ওকে বোঝাতে চাইলো তাও বুঝলো না। জাঙ্কুক জোরে ধমক দিয়ে বলে উঠল, কান্না থামা। কি রে, তোকে কান্না থামাতে বললাম তো, কথা কানে যায় না? সেদিন জিন চলে আসায় তে রেহাই পেয়েছিল। এরপর যেদিন তেকে স্কুলে ভর্তির কথা ছিল, সেদিন নামজুন তেকে প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায়।
তে উত্তর দিয়েছিল লিসা, মানে জাঙ্কুকের বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু জাঙ্কুকের তাতে আপত্তি ছিল। সে চেয়েছিল তে যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই তেকে হুমকি দিয়েছিল যদি সে লিসার স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে তে জাঙ্কুকের স্কুলে ভর্তি হয়। তারপর থেকে তের জীবন থেকে